বায়োডাইভার্সিটি এবং কনজারভেশনের এই ছোট্ট সেশনে আমরা বায়োডাইভার্সিটির বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। একদম প্রথমেই আমাদের জানতে হবে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি। রিগার্ডিং বায়োডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটি কী জিনিস, সেটা আমরা কীরকমভাবে কোয়ান্টিফাই করি, সেটা কীরকমভাবে কাউন্ট করি, বা ওয়াইল্ড লাইফে বায়োডাইভার্সিটির কী কী প্রয়োজনীয়তা, সেই সব নিয়ে একটা প্রলং ডিসকাশন আগের ভিডিওতেই করা রয়েছে, এর আগের একটা ছোট্ট সেশনে। এইটাতে আমরা খুব টু দ্য পয়েন্ট কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করব এবং এর সাথে সাথে আমাদের নোটসটাও থাকবে। যেমন প্রথম বক্তব্য হচ্ছে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি। দেখো, হোয়াট ইজ বায়োডাইভার্সিটি এটা নিয়ে কথা বলতে গেলে প্রথমতই আমরা যেটা বলতে চাইবো সেটা হচ্ছে ডাইভার্সিটি অ্যাট অল লেভেলস অফ বায়োলজিক্যাল অর্গানিজমস। এইবার প্রত্যেকটা বায়োলজিক্যাল অর্গানিজমসের মধ্যে যে ডাইভার্সিটি আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা, এই যে বলা হচ্ছে অল লেভেলস বলতে কি বোঝানো হচ্ছে, সেটা যে কোনো একটা ছোট্ট অর্গানিজমের মধ্যে তার যে ডাইভার্সিটি সেটা হতে পারে, একটা ইকোসিস্টেমের ডাইভার্সিটি হতে পারে, একটা বায়োমসের ডাইভার্সিটি হতে পারে। সেম স্পিসিস হচ্ছে, কিন্তু সেই সেম স্পিসিসের মধ্যে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা যে ইন্ডিভিজুয়ালগুলো থাকছে, তাদের প্রত্যেকের যে ব্যক্তিগত ভিন্ন ভিন্ন ডিএনএ বা জিন, সেইখানে জেনেটিক ডাইভার্সিটি হতে পারে। সুতরাং যে কোনো রকমের বৈচিত্র্য রিগার্ডিং বায়োলজিক্যাল অর্গানিজমস, সেইটাকে আমরা বায়োডাইভার্সিটি হিসেবে এখানে বলতে চাইছি। এইবার এই টার্মটা প্রথম খুব জনপ্রিয় করেছিলেন বিজ্ঞানী এডওয়ার্ড উইলসন। এগুলো কিছু কিছু সময় আমাদের কিছু শর্ট কোশ্চেনের জন্য প্রয়োজন হতে পারে, সেই জন্য আমরা এগুলো একটু জেনে রাখবো। এরপরে খুব অবধারিত একটা প্রশ্ন, এবং যেটা আমাদের বারবার সম্মুখীন হতে হয়, বিভিন্ন ক্ষেত্রে এই প্রশ্ন আসে যে লেভেলস অফ বায়োডাইভার্সিটির লেভেলসগুলো কী কী, সেগুলো আমাদের জানতে হবে। এবং বায়োডাইভার্সিটির যে লেভেলসগুলো রয়েছে তার মধ্যে 3টে বেসিক লেভেল নিয়ে আমরা আজকে আলোচনা করব, একদম বেসিক জায়গা। এবং যদি কোনো ইন জেনারেল কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য লেভেল অফ বায়োডাইভার্সিটি, বা হোয়াট আর দ্য লেভেলস অফ বায়োডাইভার্সিটি, ডিসকাস দ্য লেভেল অফ বায়োডাইভার্সিটি, ডিসকাস অ্যাবাউট দ্য লেভেলস অফ বায়োডাইভার্সিটি, সেই ক্ষেত্রে আমরা কী কী জিনিস নিয়ে আলোচনা করব? মাত্র 3টে জিনিস নিয়ে আলোচনা করব। তার 1 নম্বর হচ্ছে আমাদের জেনেটিক লেভেল। এবার এই জেনেটিক লেভেল জিনিসটা খুব মজার। আমি আগের ক্লাসেই বলেছিলাম যে কোনো একটা বাড়িতে ধরো তোমরা 5জন মানুষ রয়েছো, তোমাদের ফ্যামিলিতে তোমরা 5জন মানুষ রয়েছো। সেই ক্ষেত্রে আমি কি বলতে বলেছিলাম যে তোমরা 5জন 5টা ইন্ডিভিজুয়াল, 5জন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, 5জন 5টা স্পিসিস নয়, যেহেতু প্রত্যেকেই একই স্পিসিসের অন্তর্গত। সুতরাং তাহলে তোমার বাড়িতে তোমরা যদি 5জন থাকো ফ্যামিলি মেম্বার, তাহলে তোমাদের বাড়িতে ওয়ান টাইপ অফ স্পিসিস আছে, অ্যান্ড দ্যাট ইজ হোমো স্যাপিয়েন্স, উই অল নো। এবং সেই একই টাইপের স্পিসিসের 5জন ইন্ডিভিজুয়াল রয়েছে। এইবার এই ইন্ডিভিজুয়ালগুলোর মধ্যে যে ভিন্নতা, সেই জায়গাটাকে অ্যাড্রেস করে জেনেটিক লেভেল অফ ডাইভার্সিটি। ব্যাপারটা কি, যে ধরো তোমরা 5জন একই স্পিসিসের অন্তর্গত, প্রত্যেকেই হিউম্যান, প্রত্যেকেই হোমো স্যাপিয়েন্স, কিন্তু তোমাদের মধ্যেও কিছু ডাইভার্সিটি রয়েছে। তোমাদের প্রত্যেকের ডিএনএ সম্পূর্ণ আলাদা, তোমাদের প্রত্যেকের মুখের অবয়ব সম্পূর্ণ আলাদা। ডেফিনেটলি প্রত্যেকের জেনেটিক ম্যাটার যদি আলাদা হয়, প্রত্যেকের জিন যদি আলাদা হয়, প্রত্যেকের ডিএনএ যদি আলাদা হয়, আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে দেখেছি যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আমরা সেখানে আলাদা আলাদাভাবে চিনতে পারি, আইডেন্টিফাই করতে পারি, কারণ প্রত্যেকের ডিএনএ একে অন্যের থেকে সম্পূর্ণ ভিন্ন। তাহলে ঠিক এই জায়গাতেই আসে জেনেটিক লেভেল অফ ডাইভার্সিটি। সেখানে কি বলা হচ্ছে, ডাইভার্সিটি উইদিন আ স্পিসিস, মানে কোনো একটি স্পিসিসের মধ্যে যে ডাইভার্সিটি, যে তুমি কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা স্পিসিসের একটা দল দেখলে, যে কোনো একটা সেম স্পিসিসের একটা দল, কিন্তু সেই দলের মধ্যে যে 100টা ধরো ইন্ডিভিজুয়াল আছে, প্রত্যেকেই মেবি বিলংস টু আ সেম স্পিসিস, কিন্তু ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ডিএনএ একে অন্যের তুলনায় আলাদা। এবং এই যে ডাইভার্সিটি, এটাকে আমরা জেনেটিক ডাইভার্সিটি হিসেবে অ্যাড্রেস করব। এখানেই প্রশ্ন আসে, এই জেনেটিক ডাইভার্সিটি কিভাবে চেঞ্জ হয়। খুব মজার বিষয়। যেমন ধরো আমি তোমাকে একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি। ধরো আমরা যে এলাকায় বসবাস করি, আমাদের স্কিন কালার একরকম, একটা নির্দিষ্ট স্কিন কালার, আমরা খুব ফর্সা নয়, অত্যন্ত কালো নয়, বা একটা মাঝামাঝি একটা স্কিন কালার। এবার তুমি দেখবে যে পাহাড়ি এলাকায় যে মানুষেরা বসবাস করেন, তাদের মধ্যে ফর্সা হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। এবং সেক্ষেত্রে দেখো, তিনিও হোমোস্যাপিয়েন্স, তিনিও হিউম্যান বিং,
আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই, কিন্তু তৎসত্ত্বেও একটা স্লাইট ডিফারেন্স আমরা বুঝতে পারছি। তেমন তুমি খেয়াল করে দেখবে যে রেন ফরেস্ট এলাকায় বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে মানুষেরা থাকে তাদের স্কিন কালার একরকম। এবার দেখো, সামান্য কিছু বেসিক ডিফারেন্ট হতে পারে, যে গায়ে রোদ লেগে খানিকটা ট্যান পড়লো, স্কিন কালার সামান্য চেঞ্জ হচ্ছে, সেটা একটা অন্য বিষয়, সেটা জেনেটিক নয়। কিন্তু আমরা জন্ম থেকে যে স্কিন কালার নিয়ে পৃথিবীতে থাকছি, সারা জীবন যে স্কিন কালারটা নিয়ে বয়ে বেড়াচ্ছি, এটা আমাদের জেনেটিক। সুতরাং একই স্পিসিসের অন্তর্গত হলেও বিভিন্ন অঞ্চলে বসবাস করার উপরে ডিপেন্ড করে আমাদের ভিন্ন ভিন্ন স্কিন কালার হয়ে গেল। এই একই জিনিস গাছপালার ক্ষেত্রে দেখা যায়। রাউলফিনা ভমিটোরিয়া বলে একটা গাছ আছে, এই গাছের পাতাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পাতা, এর গায়ে এরকম আবার ফুলও হয়, মানে গায়ে মানে গাছে এরকম ফুল হয়। এই রাউলফিনা গাছটা হিমালয়ান বিভিন্ন রেঞ্জে দেখা যায়। তুমি ধরো হিমালয়ের পাদদেশ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছো, একটা নির্দিষ্ট উচ্চতায় দেখলে কিছু রাউলফিনা হয়ে রয়েছে, তার একরকম ভ্যারাইটি। তার থেকে আরেকটু উপরে হাইটে উঠলে সেখানে একরকম দেখলে। এই গাছটার মধ্যে পার্টিকুলার একটা বায়োকেমিক্যাল কম্পোনেন্ট পাওয়া যায়, সেইটার গুণগত মান ডিফারেন্ট ডিফারেন্ট হতে থাকে, যেটা প্রত্যেকে কিন্তু সেম গাছের স্পিসিস, কিন্তু তৎসত্ত্বেও ভিন্ন ভিন্ন উচ্চতায়, হিমালয়ের ভিন্ন ভিন্ন উচ্চতায় পাওয়া যাচ্ছে যে আলাদা আলাদা রাউলফিনা, তাদের প্রত্যেকের কিছু কিছু ভেরিয়েশন দেখা যাচ্ছে, তাদের মধ্যে ওই একই বায়োলজিক্যাল কম্পোনেন্টের কিছু কিছু ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটা হচ্ছে কিন্তু জেনেটিক লেভেল অফ বায়োডাইভার্সিটি, যেটা চেঞ্জ হচ্ছে ডিস্ট্রিবিউশনাল রেঞ্জের উপরে। পৃথিবীর কোন জায়গায় কে অবস্থান করছে, কোন জায়গায় কে ডিস্ট্রিবিউটেড হয়ে রয়েছে, সেই অনুযায়ী তার চেঞ্জ দেখতে পাচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে স্পিসিস লেভেল ডাইভার্সিটি। ইউজুয়ালি আমরা যে ডাইভার্সিটিটা নিয়ে বেশি পরিমাণে কথা বলি, যে ডাইভার্সিটি নিয়ে মূলত সমস্ত কাজকর্ম হয়, স্পিসিস লেভেল অফ ডাইভার্সিটি কিছুই না, খুব সহজ একটা ব্যাপার। ডিফারেন্ট টাইপস অফ স্পিসিসকে এখানে অ্যাড্রেস করা হচ্ছে। যেমন তোমরা দেখতে পাবে যে আমাদের এই যে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা আছে, ওয়েস্টার্ন ঘাট, এই ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার যে আবহাওয়া, এখানকার বৃষ্টির যে পরিমাণ, এইখানকার যে আর্দ্রতা, এবং এই সমস্ত কিছুর উপরে ভিত্তি করে এই জায়গায় বা এই সমস্ত কিছুর জন্যে এই জায়গার বায়োডাইভার্সিটি অত্যন্ত বেশি, অনেক বেশি প্রজাতির উদ্ভিদ এই জায়গায় পেতে পারবে। তুমি যেমন যদি কোনো একটা প্রজাতি নিয়ে, বা প্রজাতি না, কোনো একটা বিভাগ নিয়ে আমরা আলোচনা করি, লাইক অ্যাম্ফিবিয়ান্স, উভচর, দেখা যাবে যে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালায় যে উভচররা, যত রকমের উভচর আমরা দেখতে পাই, তার বৈচিত্র্য বা তার সংখ্যা আমাদের কিন্তু ইস্টার্ন ঘাটের তুলনায় অনেক অনেক বেশি। তার মানে এই নির্দিষ্ট এলাকায় আমরা বেশি পরিমাণে স্পিসিস লেভেল ডাইভার্সিটি দেখতে পাচ্ছি। তাহলে এটাই হলো আমাদের স্পিসিস লেভেল ডাইভার্সিটি। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। কি এই ইকোলজিক্যাল ডাইভার্সিটি? যেমন তুমি আমাদের ভারতবর্ষ দেশটার কথা ভাবো, সেই কন্যাকুমারিকা থেকে, মানে একদম সাউথে, একদম দক্ষিণে, সেখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছো মহারাষ্ট্র, বাঁদিকে তুমি পেয়ে গেলে রাজস্থান, আরেকটু উপরের দিকে চলে গেলে যখন পাহাড়ি এলাকা ঠান্ডা লাগছে, হিমালয়ান রেঞ্জ, তুমি দেখবে আমাদের এই গোটা দেশে ভিন্ন ভিন্ন প্রাকৃতিক পরিবেশ রয়েছে। এখানে ফরেস্ট ইকোসিস্টেম রয়েছে, মধ্যপ্রদেশে ফরেস্টই ফরেস্ট, কত কত ন্যাশনাল পার্ক রয়েছে, টাইগার রিজার্ভ রয়েছে। রাজস্থানে গেলে ডেজার্ট পেয়ে যাবে। তুমি আমাদের পশ্চিমবঙ্গের নিচের দিকে সুন্দরবনে গেলেই ম্যানগ্রোভ পেয়ে যাবে, বায়োস্ফিয়ার রিজার্ভ যেটাকে আমরা বলছি। আবার তুমি নর্থ বেঙ্গল গেলেও পাহাড় পাচ্ছ, কাশ্মীরের দিকে গেলেও পাহাড় পাচ্ছ। এছাড়া বিভিন্ন জায়গায় জলাজমি বা ওয়েটল্যান্ড রয়েছে। তাই যে এই যে আলাদা আলাদা নামগুলো বললাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা ইকোলজিক্যাল একটা পরিবেশের জায়গা, আলাদা আলাদা ইকোসিস্টেম এখানে তৈরি হয়েছে। এটাই হচ্ছে কিন্তু ইকোলজিক্যাল ডাইভার্সিটি, যেটাকে আমরা দেখছি আমাদের ভারতবর্ষে ভিন্ন ভিন্ন ইকোলজিক্যাল ডাইভার্সিটি রয়েছে। কিন্তু ধরো কোনো একটি দেশ, সে সারা বছর বরফে ঢাকা থাকে, তাহলে সেই দেশে আমি কিন্তু খুব একটা ইকোলজিক্যাল ডাইভার্সিটি পাবো না। ধরো গ্রিনল্যান্ড, সে সারা বছরই গ্লেশিয়ারের তলায় ঢাকা রয়েছে, কখনো -50, কখনো -10, ওদের কাছে -10টা মানে গরম পড়ে গেছে খুব, এরকম একটা ব্যাপার। বরফটা একটু গলছে, একেবারে যে সব জায়গায় বরফ গলে যাচ্ছে তা নয়, তো এই জায়গায় রয়েছে। তো সেই জায়গায় আমি দেখছি যে ইকোলজিক্যাল ডাইভার্সিটি অনেক কম রয়েছে। এবং অদ্ভুতভাবে দেখবে এই ইকোলজিক্যাল ডাইভার্সিটি, যেমন এই ছবিটার কথা খেয়াল করো, এখানে আলাদা আলাদা পরিবেশে আলাদা আলাদা প্রাণী রয়েছে। তাহলে যে সাবকন্টিনেন্টে বা যে এলাকায় বা যে দেশে আলাদা আলাদা প্রাকৃতিক পরিবেশ রয়েছে, সেখানে আলাদা আলাদা ধরনের স্পিসিস
দেখতে পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। উল্টো দিকে সেই জায়গায় যদি দেখি যে আলাদা আলাদা ধরনের স্পিসিস খুব একটা নেই, মানে ধরো সেখানে সারা বছরই একই রকম প্রাকৃতিক পরিবেশ, তাহলে এই একটা নির্দিষ্ট ইকোলজিক্যাল কন্ডিশনে, একটা নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে যে কটা স্পিসিস থাকার কথা সেই কটাই থাকবে, খুব বেশি বৈচিত্র্য দেখবো না। এখানে যেমন তুমি দেখো জলে এতগুলো প্রাণী রয়েছে, আকাশে পাখিগুলো উঠছে, এখানে কীট পতঙ্গ রয়েছে, এখানে কয়েকটা ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ওখানে কয়েকটা ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ ওয়েটল্যান্ডের বাসিন্দা। এই ব্যাং মানে অ্যামফিবিয়ান্স, সে কিন্তু ওই জলের তীরবর্তী জায়গার বাসিন্দা। এরা আবার অ্যাকোয়াটিক, এই সমুদ্র জলের মধ্যে যারা রয়েছে, মানে তোমার ক্রোকোডাইল বলো, ফিশ বলো। এদিকে আবার ফক্স এদিকে একরকম ইকোসিস্টেমে ঘুরে বেড়াচ্ছে, হরিণ সে আবার ফরেস্ট ইকোসিস্টেমে ঘুরে বেড়াচ্ছে। শুধুমাত্র কার অভাব বলো তো এই ছবিটাতে? বাঘের অভাব আর কি। ওই বাঘ এলে সবাই ভয় পেয়ে পালিয়ে যেত, তাই জন্যই এখানে বাঘ নেই। মোদ্দা কথা কি বুঝতে পারলাম? যে ইকোলজিক্যাল ডাইভার্সিটির উপরেই কিন্তু আমাদের স্পিসিস লেভেল ডাইভার্সিটি ডিপেন্ড করে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্পিসিসের মধ্যে আমরা জেনেটিক লেভেল ডাইভার্সিটি দেখতে পাবো। আজকে এই বিষয়টুকু উপরে আমরা এই সেশনটা রাখলাম।